হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 4 নাম্বার অধ্যায়। নাম্বার অধ্যায় ভাইয়া? 4 নাম্বার অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কি? রক্ত ও সংবহন। সংবহন মানে কি? ব্লাড এন্ড সার্কুলেশন, তাই না? তাহলে ব্লাড এবং সার্কুলেশন আমরা এই অধ্যায়টা আজকে দেখবো, যে এই অধ্যায়ের কিছু অংশ বা এই অধ্যায় আমরা অনেক দূর আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো, প্রথমে বললাম যে রক্ত এবং সংবহন। তোমাদের এই এই অধ্যায়টা পড়তে গেলে এই অধ্যায়টাকে কিন্তু হিউজ পরিমাণ এমসিকিউ তোমরা অ্যাডমিশন টেস্টে পাবা, বুঝছো? তো অ্যাডমিশন টেস্টের জন্য তো আমার পরবর্তী যে তোমাদের জন্য যে কোর্স আসবে, ওখানে তোমাদের আমি শেখাবো সবগুলান কিভাবে নৈর্ব্যক্তিক গুলান মনে রাখতে হয়, বহু নির্বাচনী প্রশ্নগুলান কিভাবে তোমরা লিখতে পারবা বা কিভাবে করতে পারবা। তো আমি তারপরেও যে এইচএসসি এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, খুবই না পড়লে নয়, সেগুলো টাচ করার চেষ্টা করব, এবং তোমাদের এখান থেকে সিকিউ এর যে টপিক গুলো আছে সেই টপিক গুলো একদম পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, দেখো, এই অধ্যায়টা যদি তুমি পড়তে যাও, তাহলে এই অধ্যায়ের প্রথমে তোমাদের আগে জানতে হবে যে আসলে এই অধ্যায় থেকে কোশ্চিনটা কই থেকে আসতেছে, তাই না? কোশ্চিনটা কোথা থেকে আসতেছে সেইটা আগে তোমাদের জানতে হবে। দেখো, প্রথমত এই অধ্যায়ে যদি তুমি যাও, আমি এই অধ্যায়ের একটা সেগমেন্ট করে দিই, এই অধ্যায়ে একটু ভাগ করে নিই। এই অধ্যায় ভাগ করে নিলে তুমি বুঝতে পারবা যে এই অধ্যায়ের আসলে বেসিক্যালি কই থেকে কোশ্চিনটা হচ্ছে। দেখো, প্রথমে এখানে তোমরা পাবা রক্ত কণিকা। কি পাবা ভাইয়া? রক্ত কণিকা। তাহলে আমরা এখানে প্রথমেই পাবো রক্ত কণিকা সম্পর্কে। ওকে, তাহলে রক্ত কণিকা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে মোটামুটি একটা একটা টপিক আমাদের এখানে শেষ হয়ে যাবে। ইন ডিটেলস আমরা শিখবো এই রক্ত কণিকা সম্পর্কে। এবং পরবর্তীতে যে জিনিসটা পাবা, সে জিনিসটা হচ্ছে কি বলো? সে জিনিসটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এবং এই যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটা হয়, রক্ত সংবহন, এই হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটা। তাহলে আমরা বললাম যে প্রথমে হচ্ছে রক্তকণিকা সম্পর্কে আমরা শিখবো, তারপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভাইটাল যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন। এই টপিকটা আমরা ক্লিয়ার করব। এবং শেষের দিকে তোমরা একটা জিনিস পাবা, সেটা হচ্ছে যে মায়োজেনিক নিয়ন্ত্রণ হৃৎপিণ্ডের, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে রোগ সমূহ। তো মায়োজেনিক নিয়ন্ত্রণ আমরা এখানেই শিখে ফেলবো। আর পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ সমূহ। কি বলো? রোগ সমূহ। তাহলে রোগ সমূহ, তাহলে আমরা যদি এই অধ্যায়কে সেগমেন্ট করি, আরো অনেকগুলো টপিক আছে। তো এই 3টা টপিক থেকে সব থেকে বেশি পরিমাণ কোশ্চিন তোমরা ফেস করবে, বুঝতে পারছো? তাহলে এই 3টা টপিক যদি আমরা শেষ করতে পারি, এই 3টা টপিক শেষ করতে পারলে মোটামুটি এই অধ্যায়ে আমরা কি করতে পারবো? একটা ভালো অ্যান্সার করতে পারবো পরীক্ষায়। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমি আগে ক্লিন করে নেই, তোমরা যদি দেখে থাকো এগুলো, তাহলে ক্লিন করে নেই। তো আজকে আমাদের পড়াশোনার বিষয় যেটা হচ্ছে, এখন যে টপিকটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, সেই টপিকটা হচ্ছে আমাদের, বলো কি? সেই টপিকটা হচ্ছে আমাদের রক্তকণিকা, মানে প্রথম টপিক, টপিক ওয়ান। টপিক ওয়ান, আজকে এই টপিক ওয়ান ক্রিস্টাল ক্লিয়ার করব। কি বললাম? টপিক ওয়ান ক্রিস্টাল ক্লিয়ার করব। দেখো, প্রথমে আসে যদি, তাহলে রক্ত সম্পর্কে যদি বলি, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া রক্ত জিনিসটা কি, তাই না? তোমরা জানো, যেহেতু তোমাদের পরীক্ষার এই কয়টা দিন পর, তাই না, 2-1 মাস আছে, তাহলে এই যে এই শেষ পর্যায়ে আসার পর তোমাদের এখন মনে হয় না যে এইসব বিষয়ে কথা বলার দরকার আছে? আমার মনে হয়, হ্যাঁ। তারপরে একটু বলে দিচ্ছি। দেখো, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। কি বললাম ভাইয়া? তরল যোজক কলা। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এখন কথা হচ্ছে ভাইয়া, তরল যোজক কলা, যোজক কলা জিনিসটা কি? যোজক কলা জিনিসটা মানে বুঝবা তোমরা, যে ধরো আমাদের দেহ, যেমন ধরো এই যে হাতের মাধ্যমে এসে যুক্ত হয়েছে আমাদের দেহ, তাহলে এটা কি যোজন করছে না? তো আমাদের দেহের ভিতরে অনেক ধরনের কলা আছে বা টিস্যু আছে, এগুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। রক্তটা যেমন দেখো না, এই যে সারা দেহ থেকে শুরু করে একদম মানে মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত, তার মানে অনেকগুলো জিনিসকে একসাথে সে যোজন করে রাখছে, এই কারণে তাকে আমরা বলি যোজক কলা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা শিখবো। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখো, একটু বেসিকে যাই আমরা। ধরো এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে তুমি রক্ত নিছো, টেস্ট টিউবের মধ্যে রক্ত নিছো। রক্ত নেওয়ার পর ধরো এই লেয়ার পর্যন্ত তুমি রক্ত নিছো, এই লেয়ার পর্যন্ত তুমি রক্ত নিছো। তো এইটাকে যদি তুমি সেন্ট্রিফিউগাল মেশিনে, একটা মেশিন আছে সেন্ট্রিফিউগাল, তাহলে সেন্ট্রিফিউগাল মেশিনে যদি তুমি 30 মিনিট যাবত সেন্ট্রিফিউজ করো, মানে ঘোরাও, তাহলে তুমি এখানের মধ্যে 2টা স্তর পাবা। কয়টা স্তর পাবা বলো? 2টা স্তর পাবা। একদম নিচের দিকে তুমি পাবা রক্ত কণিকা। একদম নিচের দিকে কি পাবা বলো? একদম নিচের দিকে পাবা রক্ত কণিকা, তাই না? একদম নিচের দিকে পাবা রক্তকণিকা, এবং রক্তকণিকার উপরে পাবা হচ্ছে তুমি রক্তরস। রক্তরস। ওকে, তাহলে রক্তকণিকার উপরে পাবা কি বলো? রক্তরস। আর এইদিকে তুমি নিচে পাবা হচ্ছে রক্তকণিকা। এটা থেকে একটা এমসিকিউ আসতে পারে
বা এখান থেকে দেখা যায় যে এমসিকিউ আসে, সেটা আমরা শিখবো। দেখো সেন্ট্রিফিউজ করার পর আমরা মোটামুটি নিচের অল্প একটু অংশ জুড়ে পাইছি কি রক্তকণিকা, এবং উপরের একটা মোটামুটি বড় অংশ জুড়ে পাইছি আমরা রক্ত রস। রক্ত রস। তাহলে আমরা এটা বললাম কি ভাইয়া, এটা বললাম আমরা রক্ত রস। রক্ত রস, যাকে ইংরেজিতে বলে প্লাজমা। যাকে ইংরেজিতে বলে কি প্লাজমা। তাহলে প্লাজমা বা রক্তরস, এবং নিচে কি বললাম, নিচে পাইছি আমরা, বলো, নিচে পাইছি আমরা রক্তকণিকা। রক্তকণিকা ইংরেজি যদি বলি তাহলে এটা হচ্ছে ব্লাড কর্পাসেলস। ওকে, তাহলে ব্লাড কর্পাসেলস। এখন আসো যে এই দুটার পার্সেন্টেজ আমাদেরকে জানতে হবে। পার্সেন্টেজ কত বলো, যে রক্তরস যেটা আছে এটার পার্সেন্টেজ হচ্ছে 55%। 55%। আর রক্তকণিকা যে আছে এই রক্তকণিকা হচ্ছে 45%। ওকে, তাহলে কি বললাম, যে রক্তরস যেটা আছে এই রক্তরস হচ্ছে 55%, এবং রক্তকণিকা যে আছে এই রক্তকণিকা হচ্ছে 45%। এটা জানতে হবে। দেখো এই দুটো হচ্ছে বেসিক। এখন আসো যে এই রক্তকণিকার মধ্যে আবার হচ্ছে দুই ধরনের ব্যাপার আছে। দুই ধরনের না, অ্যাকচুয়ালি এটা যদি একটু ইন ডিটেইলস দেখো তাহলে দেখবে যে তিন ধরনের। তার মধ্যে একটা দেখো, একটা হচ্ছে আমাদের আরবিসি, একটা হচ্ছে আমাদের আরবিসি, আর একটা হচ্ছে ডাব্লিউবিসি প্লাস অনুচক্রিকা। অনুচক্রিকা। ডাব্লিউবিসি আর একটা কি বলো, অনুচক্রিকা। তাহলে ডাব্লিউবিসি প্লাস অনুচক্রিকা যেটা আছে এটা একটু জানতে হবে। দেখো তাহলে আরবিসি যেটা আছে, এই আরবিসি মানে এই রেড যেটা আমি আঁকাইছি, দেখো এই যে রেড, রেড যেটা আঁকাইছি এই রেডটা হচ্ছে আমাদের সেই আরবিসি। এই আরবিসি এর অনুপাতটা আমাদের মনে রাখতে হবে। এই আরবিসি হচ্ছে 44%। কত পার্সেন্ট ভাইয়া? 44%। এবং এই ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা এই দুইটা মিলে হচ্ছে 1%। এখন দেখো তো, যদি তুমি এই 44 এবং 1, তার মানে 44 প্লাস 1 যদি করো তাহলে তুমি পাবা কত, 45%, যেটা হচ্ছে আমাদের রক্তকণিকা। বুঝতে পারছো? তাহলে আমাদের রক্তরস এবং রক্তকণিকা সম্পর্কে বেসিক যতটুকু কথা ছিল আমরা শেষ করে ফেলছি। এখন আসো আমাদের পরবর্তী যে আছে, পরবর্তী ব্যাপারটাতে। ওকে, আচ্ছা এখানেই হয়ে যাবে। দেখো পরবর্তী ব্যাপারে আসো, যে আমাদের প্লাজমা বা রক্তরস যেটা আছে, এখন আমরা এই এতটুকু নিয়ে একটু পড়াশোনা করি। দেখো রক্তরস যেটা আছে এটা সম্পর্কে যদি বলি, রক্তরস, রক্তরস। দেখো এখন রক্তরস বা প্লাজমা যেটা আছে এটাতে আমরা কি কি পড়বো। তাহলে প্রথমে আমরা একটা পড়ছিলাম যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এখন আমরা যে জিনিসগুলো দেখবো, দেখো প্রথমত হচ্ছে এইগুলা আমাদের হচ্ছে কিছু এমসিকিউ আকারে জানতে হবে। এগুলো কেন জানতে হবে ভাই? কারণ এইচএসসি তে এখান থেকে তোমার বহু নির্বাচনী কোশ্চেন চলে আসতে পারে। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখো প্রথমেই যেটা না বললে নয়, খুবই খুবই ইম্পর্টেন্ট, রক্তের পিএইচ। রক্তের পিএইচ কত তোমরা সবাই জানো, 7.35 থেকে 7.45। তাহলে রক্তের পিএইচ কত, 7.35 থেকে 7.45, তাই না? তার মানে হচ্ছে কি, এটা যদি তুমি একটু দেখো, তোমরা জানো পিএইচ স্কেল যেটা আছে, পিএইচ স্কেলের মধ্যে যদি একটু আঁকাই নিই আমি, ধরো এটা হচ্ছে একটা পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলের এই পাশে হচ্ছে 0, এই পাশে হচ্ছে কত 14, আর মাঝখানেটা হচ্ছে কত 7, তাই না? দেখো এই যে 7 এর থেকে একটু বেশি, 7 এর থেকে ধরো এই যে একটু বেশি, এই একটু বেশি, তাহলে তোমরা জানো 7 এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি অ্যাসিডীয় বা অম্লীয়, আর 7 এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্ষারীয়, তাই না? তার মানে এটা 7 এর থেকে একটু বেশি উপরে গেছে, সেজন্য বলা হচ্ছে কম, যেটাকে আমরা বায়োলজিতে বলি ঈষৎ। কি বলি ভাইয়া? ঈষৎ। তার মানে এটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। তাহলে আমি বললাম এটা হচ্ছে আমাদের কি বলো, ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয়। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। তাহলে ঈষৎ ক্ষারীয় এবং পিএইচ কত, 7.35 থেকে 7.45। এখন আসো এই দুইটা যদি তুমি গড় করো, গড় করলে কত পাবা? দেখো গড় করলে পাবা, তুমি গড় করে দেখবা, এটা পাবা 7.40। বুঝতে পারছো? তাহলে আমরা পিএইচটা আমরা প্রথমে ক্লিয়ার করলাম। এখন আসো আমরা পরবর্তী যে জিনিসটা শিখবো বা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের রক্তের আপেক্ষিক গুরুত্বটা জানতে হবে। আপেক্ষিক গুরুত্ব কি মানে হচ্ছে কি, পানি, ধরো পানির যদি আপেক্ষিক গুরুত্ব 1 হয়, 1 এর থেকে যদি একটু বেশি হয় তাহলে সেটা পানিতে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে পানিতে ভেসে থাকবে। এই তো, তার মানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আমাদের, এই রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মনে রাখতে হবে 1.065। কত ভাইয়া? 1.065। এটা হচ্ছে আমাদের রক্তের আপেক্ষিক গুরুত্ব। এবং এখন আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস কি বলো, আরেকটা জিনিস হচ্ছে এই রক্ত যেটা আছে, রক্তের তাপমাত্রাটা জানতে হবে। তাপমাত্রা কত? দেখো আমাদের দেহের রক্তে যা আছে এই রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। কত ভাইয়া? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, তোমরা এটা একটা করবা, করে দেখবা যে এটা ফারেনহাইটে কত আসে। ধরো ফারেনহাইটে যদি বলি তাহলে এই দুটার গড় কত বলো দেখি। এই দুটার গড় হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 37 কে তুমি যদি ফারেনহাইটে নিয়ে আসো তাহলে হবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো আমরা কি কি শিখলাম এখানে, যে 36 তোমার কাছে সেলসিয়াসও জানতে পারে, তোমার কাছে ফারেনহাইটও জানতে পারে, জানতে চাইতে পারে।
এখন তাহলে আমাদের মনে রাখতে হবে গড় হচ্ছে 37°C এবং এইটা হচ্ছে আমাদের কত আসবে, ফারেনহাইটে আসলে আসবে 98.6°C। তাহলে আমরা এইটা এখানে শিখলাম। এখন আসো তার পরবর্তীতে আমরা আর কি শিখবো। দেখো আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে রক্তটা যে আমরা পড়তেছি, আমাদের অ্যাকচুয়ালি দেহে কতটুকু রক্ত থাকে। মনে রাখবা 5 থেকে 6 লিটার। কত? 5 থেকে 6 লিটার। তাহলে 5 থেকে 6 লিটার হচ্ছে আমাদের দেহে রক্ত থাকে। দেখো তো এই চারটা জিনিস মনে রাখতে পারবে না? খুবই ইজি। পিএইচ 7.35 থেকে 7.45, আপেক্ষিক গুরুত্ব 1.065, তাপমাত্রা গড়ে হচ্ছে 37°C বা 98.6°C, এবং রক্ত থাকে আমাদের কত? 5 থেকে 6 লিটার। এখন আসো আরেকটু ইনফো দেই। আরেকটু ইনফো কি ভাইয়া? আরেকটু ইনফো হচ্ছে যে আমাদের দেহের মোট ওজনের 8% বা 8% হচ্ছে আমাদের রক্তের ওজন। বুঝতে পারছো? তাহলে 8%। এটা কেমনে বুঝবা? ধরো তোমার ওজন যদি 100 কেজি হয়, তাহলে তোমার দেহে রক্ত হবে 8 কেজি। বুঝতে পারছো? তাহলে আমরা এই যে মোটামুটি রক্তের প্লাজমার যে বেসিক কথাবার্তা আছে সেটা সম্পর্কে জানলাম। তোমরা বই থেকে একটু দেখে নিবা এবং পাশাপাশি একটা কাজ করবা, দেখবা এই রক্তরসের কাজ আছে, হ্যাঁ, রক্তরসের কাজটা একটু দেখে নিতে হবে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার করে ফেলছি। এখন আসো আমাদের পরবর্তী যে টপিক আছে, পরবর্তী টপিকে একটু ঢুকি। পরবর্তী টপিক কোনটা ছিল বলতে? পরবর্তী এই রক্তরস প্লাজমা। আমরা তো প্লাজমা নিয়ে পড়াশোনা করলাম, তাই না? প্লাজমাতে কিন্তু এখনো বাকি আছে, সে বাকি জিনিসটা আমরা এখন একটু দেখবো। ওকে, প্লাজমাতে বাকি জিনিসটা এখন আমরা দেখবো। দেখো তাহলে আসো এখন প্লাজমা, আবার একটু লিখি। প্লাজমা, প্লাজমা বা এটাকে আমরা বলতে পারি রক্ত রস। দেখো প্লাজমাকে যদি তুমি ভাগ করো, প্লাজমাকে যদি তুমি একটু আরো গভীরভাবে বিশ্লেষণ করো, তাহলে দুইটা জিনিস পাবা। কয়টা জিনিস পাবা? দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের এই প্লাজমাতে পানির পরিমাণটা পাবা, আর একটা হচ্ছে প্লাজমাতে কঠিন অংশের পরিমাণটা পাবা। দেখো প্লাজমা মানেই হচ্ছে তরল, প্লাজমা মানেই হচ্ছে তরল, তার মানে রক্তের জলীয় অংশ যেটা আছে সেটাকেই বলা হচ্ছে প্লাজমা বা রক্ত রস। বুঝতে পারছো? তাহলে এই তরলের মধ্যে, এই জলীয় অংশের মধ্যে আবার পানি কতটুকু? মনে রাখবা 90 থেকে 92% হচ্ছে এইখানের মধ্যে পানি, মানে H2O। H2O মানে পানির পরিমাণ কত? 90 থেকে 92%। ওকে, এখন আসো আমাদের এই যে পানির পরিমাণটা পাইলাম, আর একটা জিনিস পাবো কি? আর একটা জিনিস পাবো হচ্ছে কঠিন কঠিন অংশ। কঠিন অংশ যেটা আছে, কঠিন অংশ পাবো কত? 8 থেকে 10%। 8 থেকে 10%। এগুলো পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট। কেন লিখতেছি? কারণ হচ্ছে তোমাদের এখান থেকে বহু নির্বাচনী আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম এখানে পানির পরিমাণ কত বলো ভাইয়া? পানির পরিমাণ পাইছি 90 থেকে 92%, এবং আমরা কঠিন অংশের পরিমাণ পাইছি 8 থেকে 10%। যেহেতু পানিকে ভাগ করে আর কিছুই পাচ্ছি না, এই কারণে এখানে এটা হচ্ছে আমাদের স্টপ, এখানে আমাদের স্টপ। আমরা এখন আগাবো এই কঠিন অংশকে নিয়ে। ওকে, তাহলে দেখো কঠিন অংশকে যদি তুমি আগাও একটু, কঠিন অংশ থেকে দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে আমাদের বলো জৈব, আর একটা হচ্ছে আমাদের অজৈব। তার মানে একটা পাবা জৈব অংশ, একটা পাবা অজৈব অংশ। দেখো অজৈব অংশ পড়তে হবে না অত বেশি, বই থেকে রিডিং দিয়ে নিবা, দেখবো ওখানে আমাদের সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। তো এই যে অনেক ধরনের লবণ গুলো যেগুলো আছে সেগুলো আছে অজৈব লবণের মধ্যে পড়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করবো এই জৈব জিনিসটাকে নিয়ে। দেখো এই দুইটারও কিন্তু একটা পার্সেন্টেজ আছে। এই দুটার পার্সেন্টেজ যদি একটু বলি, জৈব অংশের পার্সেন্টেজ হচ্ছে 7 থেকে 9%, এবং অজৈব অংশের পার্সেন্টেজ হচ্ছে 0.9%। তাহলে জৈব অংশের পরিমাণ কত? 7 থেকে 9%, অজৈব হচ্ছে 0.9%। ওকে, তাহলে দেখো এই জৈবকে যদি আমি একটু আবার একটু ভাগ করি, তাহলে জৈব থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাবো? দেখো জৈব থেকে আবার আমরা তিনটা জিনিস পাবো। কয়টা জিনিস ভাইয়া? তিনটা জিনিস পাবো। তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বজ্র, নাইট্রোজেন ঘটিত বজ্র, ঘটিত বজ্র। আর একটা হচ্ছে আমাদের অন্যান্য। কি বললাম ভাইয়া? অন্যান্য। ওকে, তাহলে আমাদের এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো প্লাজমা প্রোটিন যেটা আছে, এই প্লাজমা প্রোটিনের পরিমাণটা খুবই জানতে হবে। হ্যাঁ, প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের 7.5%। দেখো জৈব অংশের 7 থেকে 9% এর মধ্যে প্লাজমা প্রোটিন একাই নিয়ে আসে কত? 7.5%। ওকে, আর বাদ বাকি দুইটা মিলে হচ্ছে আর বাকিটুকু। ওকে, তাহলে দেখো প্লাজমা প্রোটিন মনে রাখবা কেমনে? উপরে লিখি। প্লাজমা প্রোটিন মনে রাখবা, তোমরা সবাই কি চাও বলো? তোমরা সবাই কি চাও? তোমরা সবাই এই যে সামনে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এইচএসসি, এসেছে 26 ব্যাচ যারা তোমরা, তাহলে তোমরা কি চাচ্ছ? তোমরা চাচ্ছ যে একটা ভালো কাঙ্ক্ষিত ফলাফল। কাঙ্ক্ষিত ফলাফল কোনটা? জিপিএ 5, তাই না? তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে জিপিএ 5। তাহলে জিপিএ 5 দিয়ে মনে রাখবো। দেখো কেমনে মনে রাখবা? জি তে গ্লোবিউলিন, পি তে প্রথ্রম্বিন, এ তে অ্যালবুমিন, 5 এর এফ তে হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে 5 এর এফ তে হচ্ছে ফাইব্রিনোজেন।
তাহলে এই 4টা উপাদান হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। তারপর আসো নাইট্রোজেন গঠিত বজ্র কি আছে? নাইট্রোজেন গঠিত বজ্র তোমরা সবাই জানো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। তাহলে আমার সাথে বলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। ওকে। আর অন্যান্য কি? এই দুইটা বাদ দিয়ে বাদ বাকি যা আছে সবই অন্যান্য। বুঝতে পারছো? তাহলে আমাদের এই প্লাজমা অংশ মোটামুটি ক্লিয়ার। এখন এখন তোমরা বই থেকে কি করবা বলো? বই থেকে হচ্ছে প্লাজমার যে কাজটা আছে সেটা পড়ে নিবা। তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই নক করবা। তাহলে অবশ্যই নক করলে আমি কি করতে পারবো বলো? তাহলে আমি তোমাদের ওইটা আবার হচ্ছে ক্লিয়ার করে দিতে পারবো। কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। ওকে। তাহলে আমাদের রক্তরস বা প্লাজমা নিয়ে আমাদের পড়াশোনাটা শেষ হইল। এখন আসো রক্তকণিকা। রক্তকণিকা, তাহলে কি বললাম? রক্তকণিকা। রক্তকণিকা বা ব্লাড কর্পাসেলস, এটা নিয়ে এখন পড়াশোনা করতে হবে। দেখো আমাদের দেহে যে রক্ত আছে, এই রক্তের মধ্যে কণিকা হচ্ছে 3 ধরনের। একটু আগে আমি লিখে ফেলছিলাম, তোমরা দেখে ফেলছো ওইটা, তাই না? দেখো রক্তকণিকা যদি একটু ভাগ করো তাহলে তুমি কি পাবা? 3 ধরনের রক্তকণিকা। কয় ধরনের রক্তকণিকা? 3 ধরনের রক্তকণিকা। একটা হচ্ছে আমাদের আরবিসি, একটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে আমাদের প্লেটেলেট বা অনুচক্রিকা বা অনুচক্রিকা। তাহলে আমরা 3টা জিনিস পাইছি। দেখো রক্তকণিকাকে আমরা 3 ধরনের রক্তকণিকা পাবো। 3 ধরনের রক্তকণিকার মধ্যে একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তোমরা সবাই জানো এগুলো, তাই না? বলো, এই আরবিসির আরেকটা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা তোমরা বুঝে নিবা। এবং আরেকটা নাম হচ্ছে ইরিথ্রোসাইট। ইরিথ্রোসাইট। দেখো ইরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, তাই না? তার মানে লাল। এবং ডাব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে বলো কি? আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। এবং আরেকটা নাম হচ্ছে বলো, বায়োলজিক্যাল যে নামটা আছে সেই নামটাকে বলা হচ্ছে লিউকোসাইট। কি বললাম? লিউকোসাইট। এখন আসো লিউকোসাইট। লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন বা সাদা। লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন বা সাদা। সেখান থেকে আসছে লিউকোসাইট, মানে সেখান থেকে আসছে শ্বেত রক্তকণিকা। লিউকো মানে সাদা, সাইট মানে কণিকা, তোমরা জানো সবাই। তাহলে হচ্ছে কি সাদা রক্তকণিকা, তাই না? তার পরবর্তীতে আসো অনুচক্রিকা। অনুচক্রিকার আরেকটি সুন্দর নাম আছে, যার নাম হচ্ছে প্লেটলেট, তোমরা একটু আগে জানছো। আর একটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট। তাহলে এই নাম আশা রাখি তোমরা সবাই জানো। তারপরে আমি একটু করে বলতেছি, কেন বলতেছি? যেন তোমাদের মাথায় ঢুকে যায় আর যেন তোমরা ভুল না করো, তাই না? তারপরে আসো এখন এই আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা। মনে রাখবা, এই আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকার মধ্যে এই যে শুধুমাত্র আমাদের ডাব্লিউবিসি আছে, এই ডাব্লিউবিসিটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। কি বললাম? নিউক্লিয়াস নিউক্লিয়াস যুক্ত। আর বাকি যে দুইটা আছে, এখানেও নিউক্লিয়াস নাই, এখানেও নিউক্লিয়াস নাই। বুঝতে পারছো? তাহলে একটা বেসিক ইনফো মনে রাখতে হবে যে আমাদের এই আরবিসি এবং অনুচক্রিকা, এই দুটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর শুধুমাত্র থাকে কোথায়? যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাতে। ওকে। তাহলে এখন আসো আমরা একটা একটা করে আগাই। একটা একটা করে যদি আগাই, একটু মুছে নিলাম। তোমরা যদি কেউ লিখতেছো তাহলে লিখো, আর যদি স্ক্রিনশট দিতে চাও তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তাহলে এখন আসো পরবর্তীতে আমরা একটু আগাই। ওকে। রক্তকণিকা আমরা পড়তেছি, মাথায় রাখিও, হ্যাঁ? ওটা মুছাই দিছি। তো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবো অবশ্যই। ওকে। তাহলে এখন আসো আমাদের এক একটা করে ধরে আগাবো আমরা। দেখো প্রথমেই আমাদের এখন যে টপিকটা সেটা হচ্ছে আরবিসি। আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, তাই না? মানে লোহিত রক্তকণিকা, লাল রক্তকোষ অথবা হচ্ছে ইরিথ্রোসাইট, অনেকগুলো নাম আমাদের এই আরবিসি। মনে রাখবা, এই আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া একটা আমাদের প্রথমেই শিখি। আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইরিথ্রোপয়েসিস। পয়েসিস। দেখো কোনো কিছু তৈরি হওয়ার প্রক্রিয়া মানে হচ্ছে পয়সিস। পয়সিস, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সিস মানে হচ্ছে প্রক্রিয়া। ইরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল রক্তকোষ, তাই না? তার মানে আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলতেছি আমরা ইরিথ্রোপয়েসিস। ক্লিয়ার? ইরিথ্রোপয়েসিস। এখন আসলে আমরা আর কি শিখবো? দেখো আরবিসিটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়, ধরো তোমাদেরকে একটু সহজ উদাহরণ দেই, সহজ একদম। তোমরা মনে করো একটা ক্লে নিয়ে মনে করো যে একটা তুমি বৃত্তের মতো, মানে গোল একটা জিনিস অবস্থা, একটা গোল একটা বস্তু বানিয়ে ফেলছো। তারপর এমনি 2 হাতের আঙ্গুলে ধরবা, ধরে এমনি একটা চাপ দিবা, দিলে দেখবো একটু দুই দুই দিক থেকে ভিতরের দিকে ঢুকে গেছে না? তাহলে ওইটাই হচ্ছে আরবিসির রক্তকণিকা, যেটা আছে দেখতে ওরকম। তাহলে আরবিসি রক্তকণিকা দেখতে মূলত দ্বি অবতল। কেমন বলো ভাইয়া? দ্বি অবতল, তাই না? তাহলে আমি লিখে দিলাম আরবিসি রক্তকণিকা দেখতে হচ্ছে দ্বি অবতল। দ্বি অবতল। দ্বি অবতল। এখন আসো ভাইয়া, এতগুলান
জিনিসটা ধরে ধরে আসলে পড়ার নেই, কারণ তোমরা পড়ে আসছো সবগুলা, তাই না? তারপরে আমি একটু একটু করে বলে দিচ্ছি। এখন আসলে এখান থেকে বেসিক্যালি আসলে আমাদের কোনটা জিনিসটা একটু টাচ করে না গেলে ভুল হবে আর কি, সেই জিনিসটা আমি একটু টাচ করব। দেখো এই যে আমাদের ইরিথ্রোসাইট যেটা আছে, এই ইরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা যেটা আছে, এটার সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে কি, কোন দেহে কেমন থাকে। দেখো প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে মানে হচ্ছে কি, ধরো তোমার হাতটা একটু ফেটে দিলাম, সেখান থেকে 1 ফোঁটা রক্ত হয়েছে, ধরো ওইটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার বা 1 ঘনমিটার রক্ত হচ্ছে, এটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, প্রতি মিলিমিটার রক্তে যেটা আছে, এইখানে আরবিসি এর সংখ্যাটা আমাদের জানতে হবে। দেখো আরবিসি এর সংখ্যা এক এক দেহে এক এক রকমের, আমরা সেটা একটু জানি। ওকে, দেখো প্রথমে হচ্ছে আমি যদি বলি, প্রথমে হচ্ছে আমাদের পুরুষ দেহ, পুরুষ। তারপর হচ্ছে আমাদের বলো মহিলা বা স্ত্রী, মহিলা বা স্ত্রী। তারপর হচ্ছে আমাদের শিশু, শিশু। এবং তারপর হচ্ছে আমাদের ভ্রূণ। তারপর হচ্ছে আমাদের কি ভাইয়া, ভ্রূণ। তাহলে আমাদের এই 4টা জিনিস জানলে আমাদের মোটামুটি এখান থেকে ক্লিয়ার। ওকে, তাহলে দেখো প্রথমে পুরুষ, মহিলা, শিশু এবং ভ্রূণ, আমি 4টা জিনিস লিখছি। দেখো পুরুষের ক্ষেত্রে মনে রাখবা এইটা হচ্ছে 50 থেকে 54 লক্ষ, 50 থেকে 54 লক্ষ। কোনটা কোথায় ভাইয়া বলো তো দেখি? 50 থেকে 54 লক্ষ হচ্ছে মানে ওই যে তোমাকে 1 ফোঁটা রক্তের কথা বললাম, তার মানে প্রতি ঘন মিলিমিটার রক্তে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা পুরুষের ক্ষেত্রে থাকে 50 থেকে 54 লক্ষ। মনে থাকবে? ওকে, তারপর আসো মহিলা যেটা আছে, মহিলাতে মনে রাখবা, মহিলাতে থাকে 44 থেকে 49। কত ভাইয়া? 44 থেকে 49 লক্ষ। ওকে, তাহলে 44 থেকে 49 লক্ষ আমাদের মহিলাতে। তারপরে আসো, তারপরে আমাদের কি জানতে হবে? দেখো তারপরে হচ্ছে আমাদের শিশু দেহ, তাই না? শিশু দেহে মনে রাখবা 60 থেকে 70 লক্ষ। এবং এই ভ্রূণ দেহে মনে রাখবা 80 থেকে 90 লক্ষ। দেখো আমি এটা কিন্তু সিকোয়েন্স ফলো করছি, তোমরা যদি এভাবে মনে রাখো তাহলে দেখবে যে কখনো ভুলবে না তোমরা। কিভাবে? দেখো পুরুষটা 50 থেকে 54, তারপরে আবার 5 কমাই দিছি 50-এর থেকে, তার মানে 45-এর আশপাশ, তাহলে 44 থেকে 49, তারপরে আবার 5 কমাই দিছি, আবার 5 কমাই দিছি বলতে একটু বাড়াই দিছি। হ্যাঁ, দেখো এখানে আবার শিশুতে আসো, শিশুতে কত? এটা মনে রাখবা 60 70 80 90, 60 70 80 90, মানে শিশু ভ্রূণ 60 70 80 90। তাহলে এই হলো আমাদের আমাদের রক্তকণিকা যে আছে, লোহিত রক্তকণিকা, সেইটার হচ্ছে সংখ্যাটা আমরা করলাম, তাই না? দেখো এইটা হচ্ছে গর্ভাবস্থায় এবং ব্যায়ামের সময়। মানে গর্ভাবস্থায় ধরো তুমি আহ, এই যে মেয়েরা আছে না, আমাদের যে গর্ভবতী মায়েরা আছে, তাই না? গর্ভবতী যখন হবে, দেখো তো ওই সময় হচ্ছে কি তার ভিতরে আর একটা সন্তান থাকে, তাহলে ওই সময় আমাদের এই লোহিত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায়। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তারপর আসো এই লোহিত রক্তকণিকার মধ্যে আরেকটা জিনিস, যেটা মনে রাখতে হবে। ধরো যদি লোহিত রক্তকণিকা দেখবে তোমরা বইয়ের মধ্যে দুইটা লাইন লেখা আছে, কি লেখা আছে লাইনটা? যদি 25%-এর কম হয় তাহলে তাকে আমরা বলি কি বলো দেখি? 25%-এর কম হলে তাকে আমরা অ্যানিমিয়া বলতেছি, তাই না? আবার যেটাকে আমরা রক্তাল্পতা বলি, রক্তাল্পতা। আবার যদি 65 লক্ষের বেশি হয় তাকে আমরা বলি পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। তোমরা বই থেকে পাবা একজন। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা এখানে গেল। এখন আসো এই যে আরবিসি যে আছে, আরবিসি কে যদি আমি একটু ভাঙাভাঙি করি তাহলে সেখানে কি পাবো? তোমরা খুবই ভালো করে জানো, আমার বিশ্বাস তোমরা একজন পড়ে আসছো। তারপরে একটু মেমোরাইজ করাই দিচ্ছি তোমাদেরকে, আর কিছুই না। হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা সবাই অনেক ভালো পড়াশোনা করে আসছো। দেখো এখন এখানে আরবিসি কে যদি আমি ভাঙি, আরবিসি কে যদি আমি আবার ভাঙি, তাহলে আমি কি পাবো? দেখো এই আরবিসি থেকে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে কি হিম, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে কি বলো, গ্লোবিন। একটা হচ্ছে হিম এবং একটা হচ্ছে গ্লোবিন, তাই না? দেখো হিম এবং গ্লোবিন এই দুইটা অংশ আমরা পাইছি। মনে রাখবা হিম যেটা হচ্ছে, এই হিমটা হচ্ছে একটা কঠিন অংশ, বলতে এটা এখান থেকে আমরা পরবর্তীতে দেখবো কি পাই। আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। হিমটা একটা কঠিন অংশ, গ্লোবিনটা হচ্ছে একটা একটা প্রোটিন। এখন আসলে হিম, তোমরা জানো সবাই, এই হিম এখানে হচ্ছে আমাদের কি আয়রন থাকে, আয়রন থাকে। আর গ্লোবিন যেটা, তোমরা তো এগুলো এই সম্পর্কে আমরা না গাই যেহেতু আমাদের দরকার নেই। এখন আসলে এখানে মধ্যে আয়রন, তোমরা সবাই ভালো করে জানো যে আয়রন হচ্ছে আমাদের, আয়রন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল, তাই না? আয়রন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল, কেমিস্ট্রিতে পড়ে আসছো। এই অবস্থান্তর মৌলর কারণে তোমরা জানো সবাই যে অবস্থান্তর মৌল যেগুলো আছে তারা রঙিন যৌগ গঠন করে, তাই না? তার মানে এই আয়রন যেটা আছে সে হচ্ছে অবস্থান্তর মৌল এবং সে রঙিন যৌগ গঠন করছো। কেমন রঙিন যৌগ? লাল রঙিন যৌগ। এই কারণেই এই হিম উপস্থিত থাকার কারণে লোহিত রক্তকণিকাকে লাল বর্ণে দেখায়। বুঝতে পারছো? তাহলে লোহিত রক্তকণিকাকে লাল বর্ণে দেখায়। আর মনে রাখবা প্রতি 100 গ্রাম রক্তের মধ্যে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই তো, এটা পড়লে মোটামুটি তোমাদের আরবিসি থেকে কাজগুলো একটু দেখে নিবা তোমরা সবাই। তো ওগুলা হচ্ছে কি তোমরা জানো সবাই, জাস্ট আমি একটু মেমোরাইজ করাই দিচ্ছি, তাই না? ওকে, আমাদের আরবিসি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এখন আসো আমাদের সব থেকে ভাইটাল যে টার্মটা আছে, সব থেকে ভাইটাল যে রক্তকণিকাটা আছে,
সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এটা তো অনেক বেশি পড়াশোনা আছে, একটু এই কারণে সম্পূর্ণটা ক্লিন করে নেই। হুম, ওকে। আসো এখন দেখো, এখন যে রক্তকণিকাটা নিয়ে আমরা পড়াশোনা করব, খুবই ইম্পর্টেন্ট একটা রক্তকণিকা, যেটা হচ্ছে কি বলো ভাইয়া, ডাব্লিউবিসি, তাই না? তোমরা জানো সবাই যে ডাব্লিউবিসি তে আমি বলছিলাম এ হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াস যুক্ত। নিউক্লিয়াস যুক্ত হচ্ছে ডাব্লিউবিসি, বাদ বাকি দুইটা নিউক্লিয়াস যুক্ত না, মানে হচ্ছে কি সেখানে নিউক্লিয়াস নেই, তাই না? তো এই ডাব্লিউবিসি কে যদি একটু বলি, আমি ডাব্লিউবিসি এর ক্ষেত্রে আমি বেসিক কিছু কথা আগে বলি নেই। দেখো বেসিক কিছু কথা হচ্ছে কি বলো, বেসিক ডাব্লিউবিসি যেটা হচ্ছে, এই ডাব্লিউবিসি হচ্ছে কত, 4 থেকে 11,000। এ হচ্ছে 4 থেকে 11,000। কেমনি একটু আগে বলে এসেছি, বারবার কিন্তু এগুলো আমি বলবো না, তোমরা একটু বুঝে নিও। 4 থেকে 11,000 কত প্রতি ঘন মিলিমিটারে, তার মানে ওই যে 1 ফোঁটা রক্তে 4 থেকে 11,000 হচ্ছে আমাদের ডাব্লিউবিসি থাকে। ও আচ্ছা, একটু জিনিস ছাড়ে আসছি, দেখো আরবিসি তে, আরবিসি, এই আরবিসি রক্তকণিকা এটার আয়ুষ্কাল কিন্তু 120 দিন। 120 দিন, তাই না? আর এখন আসো তাহলে 4 থেকে 11,000 হচ্ছে আমাদের কি বলো, ডাব্লিউবিসি হচ্ছে এটার সংখ্যা। দেখো তাহলে এই ডাব্লিউবিসি এবং আরবিসি যদি বলি আমি, ধরো আমি গড় একটা হিসাব করি যদি, তাহলে দেখো তো মোটামুটি 50 লক্ষ আমাদের গড় হচ্ছে কার, আরবিসি এর, তাই না? এখন সেই হিসাবে যদি এটার গড় করো তাহলে কত হবে, 7 পয়েন্ট, মানে 7,500-এর মতো, তাই না? তার মানে খুবই কম। তাহলে এই যে ডাব্লিউবিসি বা আরবিসি এবং অনুপাত ডাব্লিউবিসি, এই দুটো যদি অনুপাত করো, খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কত আসবে জানো, 600:1। 600:1। দেখো পরীক্ষা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবা, ডাব্লিউবিসি আগে আছে না আরবিসি আগে আছে, আরবিসি যেখানে থাকবে সেই সোজা হচ্ছে আমাদের 600, ডাব্লিউবিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। যদি কখনো পরীক্ষার অপশন হলে গিয়ে এই 600:1 না পাও, তাহলে বুঝবা সেটা হচ্ছে অপশন, যদি 700:1 থাকে তাহলে 700:1 দিবা। ওকে, তাহলে এইটা গেল আমাদের হচ্ছে ডাব্লিউবিসি এর একটু বেসিক কথাবার্তা। আর আমি বলছিলাম কি বলো দেখি, ডাব্লিউবিসি হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, তাই না? নিউক্লিয়াস যুক্ত। আরেকটা জিনিস মনে রাখবা, এই ডাব্লিউবিসি যেটা, এটাকে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট। মোবাইল ডিফেন্সিভ ডিফেন্সিভ ইউনিট। ইউনিট ওকে, তাহলে মোবাইল ডিফেন্সিভ ইউনিট কেন বলা হচ্ছে, দেখো তো, মোবাইল ডিফেন্সিভ ইউনিট তোমরা জানো সবাই, মোবাইল কোর্ট নাম শুনছো না? তার মানে হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এটা কেন, ধরো কোথাও একজন দুর্নীতি করছে, ধরো কোনো একটা দোকানদার দুর্নীতি করছে, তো তখন এই দুর্নীতি করার কারণে ডিরেক্ট তখনই যখন হচ্ছে মোবাইল কোর্ট বসে, তাই না? আমরা জানি যে এই কল দিলাম চলে আসলো, তারপর ওখানে রেড বসাইছে, তাই না? তার মানে জরুরি অবস্থাতে এই মোবাইল কোর্টটা আমাদের চালু হয়। তো ঠিক একইভাবে ডাব্লিউবিসি যে আছে, এই ডাব্লিউবিসি জরুরি অবস্থায় কাজ করে। আমাদের দেহের জরুরি অবস্থা কখন বলো তো দেখি, আমরা যখন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই তখনই হচ্ছে আমাদের জরুরি অবস্থা। তখনই এই ডাব্লিউবিসি হচ্ছে আসে আমাদের রোগ জীবাণুগুলোর সাথে ফাইট করে। আর এই কারণে আমরা একে বলতেছি মোবাইল ডিফেন্সিভ ইউনিট, বুঝতে পারছো? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এখন আসো এই ডাব্লিউবিসি যেটা আছে এটা নিয়ে আর কি করবো। দেখো এই বেসিক কথা তোমরা সবাই জানো, তারপরে আমি একটু মেমোরাইজ করাই দিলাম তোমাদেরকে। ওকে, তাহলে এখন ডাব্লিউবিসি তে যদি তুমি দেখো, ডাব্লিউবিসি তে তুমি দুই ধরনের, প্রথমে আসো পাবা হচ্ছে অদানাদার, অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট। তারপর পাবা হচ্ছে তুমি বলো দানাদার, তারপর পাবা কি বলো, দানাদার বা গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট। তাহলে দেখো, তাহলে আমরা পাইলাম অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট, দানাদার বা গ্রানুলোসাইট কোনটা। এই ডাব্লিউবিসি যেটা আছে, ডাব্লিউবিসি প্রকারভেদ হচ্ছে দুইটা। ডাব্লিউবিসি হচ্ছে আমাদের দুই ধরনের, তার মধ্যে একটা হচ্ছে আমাদের বলো কি অদানাদার, আর একটা হচ্ছে কি দানাদার। আমি এখানে লাগবে তো আমি এটা একটু ক্লিয়ার করে নিই, হ্যাঁ? এটা হচ্ছে ক্লিয়ার করে নিই, তোমরা এর মধ্যে সবগুলো এগুলো লিখে ফেলছো আশা রাখি। তো আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, দেখো এই যে আমাদের অদানাদার এবং দানাদার, এই দুটো মনে রাখবে কেমনে, দেখো একটু ভালো করে বলো, আমার আগের ক্লাসে এগুলো নেওয়া আছে, তোমরা হয়তো বা দেখে থাকবা। তো এই যে দানাদার, দেখো তো, ধরো তুমি যদি দানা টাচ করো, দানা যদি তুমি এই এমনি হাতে নিয়ে টাচ করো, তাহলে তুমি এটা ফিল পাবা না? পাবা কিনা বলো, পাবা। আর যদি তোমার কাছে কোনো দানা না থাকে, ধরো এমনি তুমি বাতাসকে এমনি টাচ করতেছো, তুমি কি কোনো ফিল পাচ্ছ? না, বুঝতে পারবে না। তার মানে দানাদার যেটা আছে তার শেষে আমরা ফিল পাবো, ফিল পাবো। অদানাদার সেখানে আমরা ফিল পাবো না, বুঝতে পারছো? এখন কথা আছে ভাইয়া, এইটা কি আসলে মানে প্রেক্ষাপট অনুযায়ী ঠিক আছে, এটা মনে রাখার জন্য ঠিক আছে, কিন্তু এটা অরিজিনাল ব্যাখ্যা না, বুঝতে পারছো? অরিজিনাল ব্যাখ্যা কিন্তু আরেকটা আছে। ফিল শব্দটা আসছে ফিলিক থেকে, মানে আকর্ষী থেকে। আমরা পরবর্তীতে দেখবো এটা। এখন আসো অদানাদার যেটা আছে, এই অদানাদার এটা একটু জানতে হবে। দেখো অদানাদার মানে হচ্ছে কি, এখানে দানা নেই, তাই না? অদানাদার হচ্ছে দুই ধরনের, কয় ধরনের বলো ভাইয়া?
দুই ধরনের, একটা হচ্ছে মনোসাইট, মনোসাইট, আর একটা হচ্ছে কি বলো, লিম্ফোসাইট, লিম্ফোসাইট। তাহলে আমরা দুইটা দানাদার অদানাদার দেখলাম, অদানাদারের মধ্যে একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে কি বলো, লিম্ফোসাইট। মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এবং দানাদার মনে রাখবা, দানাদার হচ্ছে আমাদের তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। কি কি? একটা হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেজোফিল। তাহলে আমাদের মনে থাকবে, দেখো সবগুলো শেষে আমরা ফিল ফিল কথাটা পাচ্ছি, তাই না? তাহলে ইওসিনোফিল, নিউট্রোফিল, আর একটা হচ্ছে কি ভাইয়া, বেজোফিল। এখন আসো যে এই যে এই পাঁচটা জিনিস লিখলাম, এই পাঁচটা সম্পর্কে যদি তোমরা ইন ডিটেলস জানো তাহলে খুবই 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 ভালো হয় আর কি। হ্যাঁ, দেখো আমি তারপরেও যেগুলো না জানলেই নয়, যেগুলো জানতেই হবে তোমাকে পরীক্ষা হলে বসতে গেলে, সে সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমাদের কি বললাম, অদানাদার যেটা আছে, অদানাদারের মধ্যে আমরা দুইটা পাইছি, একটা মনোসাইট, একটা পাইছি লিম্ফোসাইট, তাই না? দেখো মনোসাইট এবং লিম্ফোসাইট মনে রাখবা, এটা আমাদের কি ছিল ভাইয়া বলো তো দেখি, নিউক্লিয়াস যুক্ত, তাই না? এখানে নিউক্লিয়াস ছিল, আর বাকি দুইটাতে নিউক্লিয়াস ছিল না। তো আমার একটু কথা বলতে হয়তো বা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের, আমাকে জানাবো অবশ্যই। হ্যাঁ, কারণ হচ্ছে গলাটা একটু বসে গেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটু বসে গেছে আর কি। তো একটু অ্যাডজাস্ট করে নাও সবাই। দেখো মনোসাইট যেটা আছে, আর একটা বললাম লিম্ফোসাইট, তাই না? একটু বোঝো, দেখো এই যে দানাদার এটা তো আলটিমেট নিউক্লিয়াস যুক্ত। অদানাদার বলতে কি বোঝাচ্ছে, এখানে কোনো দানা নেই, মানে এখানে কোনো খন্ড নেই, সোজা কথা। মানে খন্ড নাই এটা আবার বলিও না, খন্ড আবার অন্য জিনিস, তাই না? মানে হচ্ছে এর নিউক্লিয়াসটা এক খন্ড। এর নিউক্লিয়াসটা কেমন? এক খন্ড। আর এই যে দানাদার, এর নিউক্লিয়াসটা মনে রাখবা, এর নিউক্লিয়াসটা 2 থেকে 5 খন্ড। একদম বেসিক। তুমি দেখবা সবগুলা মোটামুটি 2 থেকে 5 খন্ডের মধ্যেই থাকবে। আর এখানের মধ্যে কোনো খন্ড নাই, একটা খন্ডই, এই কারণে এটা অদানাদার। বুঝতে পারছো? ওকে। এখন আসো মনোসাইট যেটা আছে, মনোসাইট নিয়ে আমরা কি পড়বো? দেখো মনোসাইট, মনোসাইট অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে প্রথমে যেটা, মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। কি বললাম? ফ্যাগো, কাজগুলান খুবই ইম্পর্টেন্ট, কাজগুলান খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। ওকে। এখন আসো তাহলে ফ্যাগোসাইটোসিস যে করে, আমি যে বললাম ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি, তোমরা পড়ে আসছো দশম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা। মানবদেহের প্রতিরক্ষাতে তুমি পড়ছো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা পুরোটা পড়ো নাই? বলো দেখি। এই মানবদেহের প্রতিরক্ষার মধ্যে তোমরা ফ্যাগোসাইটোসিস পড়ছো। তারপরে আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো মনোসাইট যেটা আছে, ধরো কোষের ভিতরে থাকে। মনোসাইট যখন কোষের ভিতর থেকে বাহিরে বের হয়ে আসে, তখন 5 থেকে 10 গুণ বড় হয়। কত হয়? ধরো এই মনোসাইটটা কোষের বাইরে বের হয়ে আসছে, তখন হচ্ছে 5 থেকে 10 গুণ বড়, 10 গুণ বড়। তখন এর নাম একটা আমরা সুন্দর নাম দেই, এর নাম হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রো শব্দের অর্থ কি বলো? ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়, ফেজ মানে হচ্ছে দশা, তাহলে হচ্ছে বড় দশা। মনোসাইটটা যখন কোষ থেকে বাহিরে চলে আসবে, তখন 5 থেকে 10 গুণ বড় হয়। ওকে। 5 থেকে 10 গুণ বড় হলে তাকে আমরা বলি ম্যাক্রোফেজ। ম্যাক্রো শব্দের অর্থ বড়, ফেজ শব্দের অর্থ দশা, তাহলে ম্যাক্রোফেজ শব্দের অর্থ বড় দশা, তাই না? তার মানে এই যে ম্যাক্রোফেজ আছে, আলটিমেট এই ম্যাক্রোফেজটাই কিন্তু আমাদের এই ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। দেখো আলটিমেট যদি ম্যাক্রোফেজটাই ফ্যাগোসাইটোসিস করে, ও কার বাচ্চা? মনোসাইটেরই বাচ্চা না? ও কার বাচ্চা? মনোসাইটেরই বাচ্চা। তার মানে আলটিমেট আমরা বলতে পারি এই মনোসাইটোসিস আমাদের ফ্যাগোসাইটোসিস করে। আমি বুঝাতে পারছি? ওকে। এখন আসো তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, পরবর্তীতে আসি। পরবর্তীতে দেখো লিম্ফোসাইট যেটা আছে, মনে রাখবা এই লিম্ফোসাইটকে বুঝতে গেলে আমি একটু এভাবে নেই। লিম্ফোসাইট হচ্ছে আমাদের আবার কত, তিন ধরনের। তোমরা লিম্ফোসাইট যদি পড়তে যাও দেখবা যে তুমি এখানে তিন ধরনের কোষ পাবা। একটা পাবা হচ্ছে বি কোষ, একটা পাবা হচ্ছে টি কোষ, একটা পাবা হচ্ছে এনকে কোষ বা এনকে সেল, এনকে সেল, তাই না? তাহলে বি সেল, টি সেল এবং এনকে সেল, কয়টা জিনিস বললাম বলো? তিনটা। একটা হচ্ছে বি সেল, টি সেল, একটা এনকে সেল। এখন আসো এই বি সেল যেটা আছে, বিতে হচ্ছে এই বি সেল যেটা আছে, এই বি সেল থেকে অ্যাকচুয়ালি খেলাটা হয়। এখানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি। ক্লিয়ার? তাহলে বি সেলে হচ্ছে আমাদের অ্যান্টিবডিটা তৈরি হবে। টি এটা হচ্ছে থাইমাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়, টি হচ্ছে থাইমাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ন্যাচারাল কিলার সেল যেটা আছে, এটা আমরা মানবদেহের প্রতিরক্ষা অধ্যায় ভালো করে শিখবো। জাস্ট খালি মনে রাখো যে এনকে সেল আছে। ওকে। তাহলে আমাদের এখান থেকে বেসিক্যালি মনে রাখতে হবে যে অ্যান্টিবডি তৈরি কার কাজ? লিম্ফোসাইটের কাজ। বলো, অ্যান্টিবডি তৈরি কার কাজ? লিম্ফোসাইটের কাজ। ওকে। তাহলে এখন আসো, তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝে ফেলছি। এখন আসছে নিউট্রোফিল। নিউট্রোফিল নিয়ে আমরা কি শিখবো? দেখো তো নিউট্রো,
নিউট্রো কথাটা যদি বলি তাহলে আমি একটু এপাশ থেকে নেই। ওকে, এখানে হয়ে যাবে। তাহলে একটু বেশি বড় করে নিলে মনে হয় ভালো হয়। আমি একটু বড় করে নিই। তোমরা এইটা এপাশেটা দেখছো না? আচ্ছা না, থাক, ওখানেই করে নিই, তাহলে বুঝতে আবার সুবিধা হবে। দেখো নিউট্রোফিল যেটা আছে, আমি একটু চাপাই নিই। এটা হচ্ছে আমাদের এনকে সেল। এনকে সেল। এখন দেখো নিউট্রোফিল যেটা আছে, নিউট্রো কথাটা কই থেকে আসছে তোমাদেরকে একটু বলি। দেখো নিউট্রো কথাটা বিজ্ঞানী লিশম্যান আছে না, বিজ্ঞানী লিশম্যান হচ্ছে একটা রঞ্জক। লিশম্যান একটা রঞ্জক। দেখো লিশম্যান একটা রঞ্জক। ওকে, রঞ্জকের কাজ কি? কালার করা। তো শ্বেত রক্তকণিকাকে যখন উনি কালার করার চেষ্টা করেন, তখন হচ্ছে এই নিউট্রোফিল হচ্ছে সেখানে কালার প্রদর্শন করে না, সে হচ্ছে বর্ণ নিরপেক্ষ। তাহলে নিউট্রো শব্দের অর্থ কেমনে আসছে? নিউট্রাল থেকে আসছে নিউট্রো। ফিল মানে হচ্ছে আকর্ষী। তার মানে এ কোনো কালারকে আকর্ষণ করতেছে না, এই কারণে এর নাম হচ্ছে নিউট্রোফিল। বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো এ প্রথমে আমরা বললাম বর্ণ নিরপেক্ষ। বর্ণ নিরপেক্ষ। বর্ণ নিরপেক্ষ। এবং তোমরা দেখবা বইয়ের মধ্যে পড়বা, দেখবা যে এই নিউট্রোফিলটা সব থেকে বেশি, শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিলটা সব থেকে বেশি। তোমরা এগুলো কিন্তু একটু বই থেকে দেখতে হবে, সবগুলো তো আর বোর্ডে লেখা সম্ভব না। বুঝতে পারছো? তাহলে দেখো বর্ণ নিরপেক্ষ হচ্ছে আমাদের এই নিউট্রোফিলটা। ওকে, কেন? কারণ নিউট্রো আসছে নিউট্রাল থেকে। নিউট্রাল মানে হচ্ছে আর ফিল মানে আকর্ষী। তার মানে এই লিশম্যান রঞ্জকে কোনো ধরনের বর্ণ প্রদর্শন করে না, এ কারণেই সে বর্ণ নিরপেক্ষ। এখন এর কাজটা খুব ইম্পর্টেন্ট। কাজটা কি? একটু আগে আমরা দেখে আসছি ফ্যাগোসাইটোসিস। মনে রাখবা এই ফ্যাগোসাইটোসিস এই নিউট্রোফিলও করে। ফ্যাগোসাইটোসিস আমি পড়ার সময় মজা করে পড়তাম কি হবে, এমএন ফ্যাগোসাইটোসিস। দেখো তো মনে থাকে কিনা। এমএন ফ্যাগোসাইটোসিস। এম তে হচ্ছে মনোসাইট, এন তে হচ্ছে নিউট্রোফিল। তাহলে একটা অদানাদার একটা দানাদার, তাই না? মনোসাইট এবং নিউট্রোফিল দুইটারই আলটিমেট কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। কি করা বলো দেখি ভাইয়া? ফ্যাগোসাইটোসিস করা। এখন আসো তার পরবর্তীতে আমাদের আছে কি বলো, ইওসিনোফিল। কি বললাম? ইওসিনোফিল। এখন আসো ইওসিনোফিল। ইওসিনোফিল দেখো, ইওসিনোফিল ব্যাপারটা হচ্ছে কিরকম, এই যে আমাদের ইরিথ্রোসাইট পড়ছো না, দেখো তো ওর সাথে কাছাকাছি মিলে যায় না? হ্যাঁ কিনা যায়? তো এটা মনে রাখবা, এর লিশম্যান রঞ্জকে একটা কালার প্রদর্শন করে। লিশম্যান রঞ্জকে একটা কালার প্রদর্শন করে, সেটা হচ্ছে আমাদের কি বলো, লাল বর্ণের। কেমন? লাল বর্ণের। লাল বর্ণের। একটা কথা বার বলে নিচ্ছি, এর নিউক্লিয়াস কিন্তু 2 থেকে 5 খণ্ড। তুমি যদি এখানে আসো নিউট্রোফিলের ক্ষেত্রে দেখবে যে 2 থেকে 5 খণ্ড পাবা, ইওসিনোফিলের ক্ষেত্রে 2 খণ্ড পাবা, বেজোফিলের ক্ষেত্রে এরকম 2 খণ্ড বা 2 থেকে 5 খণ্ড একটা কিছু পাবা। হ্যাঁ, তার মানে আলটিমেট এই 2 থেকে 5 খণ্ডের ভিতরে এর খণ্ডটা তুমি পাবা। বুঝছো? তাহলে দেখো এ হচ্ছে লাল বর্ণের। ইওসিনোফিল কেমন? লাল বর্ণের। এবং মনে রাখবা এই ইওসিনোফিল যেটা আছে, এই ইওসিনোফিল লাল বর্ণের। একটা মজার কথা আছে, মনে রাখবা এই কিন্তু লাল বর্ণ তোমরা কোথায় পড়ছো বলো তো দেখি? লাল বর্ণ পড়ছো অ্যাসিডের ক্ষেত্রে, তাই না? অ্যাসিড হচ্ছে লাল বর্ণ প্রদর্শন করে। তাহলে এই যে লিটমাস পেপারে পড়ছো না, ওখান থেকে মনে রাখবা এ হচ্ছে অ্যাসিডীয় হয়। তার মানে লিশম্যান রঞ্জক এ হচ্ছে কি অ্যাসিডীয়। অ্যাসিডাসক্ত হয়ে অম্ল অম্ল বা অ্যাসিডাসক্ত হয়ে সেটা হচ্ছে লাল বর্ণ প্রদর্শন করে। আর কাজটা খুবই ইম্পর্টেন্ট। কাজটা কি মনে রাখবা বলো তো দেখি? কাজটা মনে রাখবা। কাজটা মনে রাখবা, ইওসিনোফিলের 2টা কাজ একদম খুব ভালো করে মনে রাখো। দেখো অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করা। কি করা? অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে। অ্যালার্জিক অ্যান্টিবডি। অ্যান্টিবডি বিরুদ্ধে। অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করা। এবং আরেকটা কাজ মনে রাখবা, এ হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করে। কৃমির লার্ভা। লার্ভা ধ্বংস করে। ওকে, তাহলে কি বললাম? অ্যালার্জিক অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করবে, আর এটা হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করবে। কে? ইওসিনোফিল। তোমরা বুঝতে পারছো সবাই? ওকে, এখন আসো আমাদের আরেকটা জিনিস কি আছে, বেজোফিল। বেজোফিল থেকে আমরা কি জানবো? দেখো আমি কিন্তু এগুলান সম্পর্কে আরো অনেক অনেক তথ্য তোমাদেরকে দিতে পারি, তাই না? এই এগুলানের হচ্ছে কি, আমাদের হচ্ছে আকার আকৃতি কেমন সেটা, এবং এটা হচ্ছে কত পার্সেন্ট থাকতেছে সেটা। তো এই জিনিসগুলো তোমাদের একটু বই থেকে নিতে হবে, না হলে দেখা যাবে যে তোমাদের এই ক্লাসগুলো, এই রক্ত পড়াইতে আমার দেখা যাবে যে মনে করো যে 8-10 লেকচার চলে গেছে, তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি তোমাদের এখন ওয়ান শট টাইপ ক্লাসগুলো নিচ্ছি, মানে সাজেশন আকারে ক্লাসগুলো। তারপরে আমি একটু দেখার চেষ্টা করতেছি আমার শরীর যতক্ষণ কুলায় আর কি। হ্যাঁ, ওকে, দেখো বেজোফিল যেটা আছে, বেজোফিলের ক্ষেত্রে আমরা যদি পড়ি, দেখো বেজোফিল তাহলে এ হচ্ছে যে লিশম্যান রঞ্জকে ক্ষারাসক্ত হবে। বেজ মানে কি? ক্ষার, তোমরা জানো সবাই। ক্ষারাসক্ত হয়ে সে কেমন বর্ণ প্রদর্শন করবে? মনে রাখবা বেজোফিল। বেজোফিল বি দিয়ে শুরু, বি তে ব্লু। ব্লু হচ্ছে নীল। আবার তোমরা জানো ক্ষার হচ্ছে নীল বর্ণ প্রদর্শন করে, তাই না? তাহলে এ হচ্ছে ক্ষার হচ্ছে নীল বর্ণ প্রদর্শন করবে। এবং এর 2টা কাজ খুবই 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি বলো দেখি ভাইয়া? একটা হচ্ছে হেপারিন, একটা হচ্ছে হেপারিন ক্ষরণ,
আরেকটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ, আরেকটা হচ্ছে হিস্টামিন, হিস্টামিন। তাহলে হেপারিন ক্ষরণ, আরেকটা হচ্ছে কি ভাইয়া, হিস্টামিন ক্ষরণ। তাহলে এই কয়টা জিনিস জানতে হবে। এখন আসলে হেপারিন কি? হেপারিন হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না। হ্যাঁ, আমাদের দেহের ভিতরে যে রক্ত আছে এই রক্তটাকে জমাট বাঁধা থেকে বিরত রাখে হেপারিন। এই কারণে দেখবা যে রক্তের ব্যাগ, তোমরা যারা রক্ত দাও আর কি, রক্তের ব্যাগগুলোর ভিতরে একটা তরল দেয়া থাকে, ওইটাই মূলত হচ্ছে হেপারিন। ওইটা হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না। এবং হিস্টামিন কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই কারণে দেখবা যে তোমার হিস্টামিন জাতীয় অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, তাই না? আমরা বলি হিস্টাসিন, অনেক ধরনের, তাই না? ওটা মূলত হচ্ছে কি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার ইন ডিটেলস পড়াশোনা। তোমরা যদি একটু আর একটু সামারি করে দেই, তোমরা একটু মনোযোগ দাও। অদানাদার শ্বেত রক্ত কণিকা যেটা আছে সেটা ছিল দুইটা, মনোসাইট আর লিম্ফোসাইট। তার মধ্যে ফ্যাগোসাইটোসিস করতেছে আমাদের এইটা, ফ্যাগোসাইটোসিস। তার পরবর্তীতে আমি কি বলছিলাম, লিম্ফোসাইটের মধ্যে তিন ধরনের আমাদের কোষ পাবো, বি সেল, টি সেল, এনকে সেল। তার মধ্যে বি সেল যেটা আছে, এই বি সেলটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করতেছে। তারপর আমি বলছিলাম নিউট্রোফিল, এ হচ্ছে বর্ণনিরপেক্ষ, এবং এটা হচ্ছে আমাদের কি করে বলো, এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস করে। পরবর্তীতে আমি বলছিলাম ইওসিনোফিল, লাল বর্ণ, এবং এটা হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি, এবং হচ্ছে আমাদের কি বলো, এবং হচ্ছে আমাদের কৃমি লার্ভা ধ্বংস করে, তাই না? এবং শেষে বলছিলাম বেজোফিল খারাশক্ত, এবং এ কাজ করে হচ্ছে হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। দেখো তো রক্তকণিকা নিয়ে আর কোনো ধরনের কথা আছে? তোমরা এখন বইটা খুলবা, বইটা খুলে একটু পড়তে যাবা, গিয়ে দেখবো যে ইনশাল্লাহ সবগুলো তোমরা পারতেছো। বুঝছো তোমরা? ওকে, তাহলে আমাদের এখানে রক্তকণিকা সম্পর্কে শেষ হয়ে গেল। এখন সাইড থেকে একটু ছোট্ট করে বলে নিই। দেখো সাইড থেকে একটু ছোট্ট করে যদি বলি, সাইড থেকে ছোট্ট করে বললে কোন পাশ থেকে বলি, দেখো সাইড থেকে যদি একটু ছোট্ট করে বলি, দেখো অনুচক্রিকাটা একটু বলে দিই। হ্যাঁ, অনুচক্রিকাটা একটু বলে দিই। দেখো অনুচক্রিকা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আসলে কোষ ভগ্নাংশ, মানে হচ্ছে কি কোষের থেকে সিরে সিরে ছোট ছোট কণিকা তৈরি হয়। এটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকার অ্যাকচুয়াল কাজ হচ্ছে, মনে রাখবা জাস্ট, রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা। তাহলে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। এবং এটা হচ্ছে আমাদের কত, 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ, 1.5 লক্ষ থেকে কত, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। তাহলে এটা প্রতি ঘন কিউবিক মিলিমিটারে বা প্রতি মিলিমিটারে তাহলে কত থাকতেছে বলো দেখো, ওই যে 1 ফোঁটা রক্ত যেটা আছে, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত অনুচক্রিকা থাকতে পারে। এবং এটা হচ্ছে বইয়ের মধ্যে দেয়া আছে, দেখবা যে 20 বিলিয়ন বা 20,000 কোটি আমাদের হচ্ছে যে অনুচক্রিকার পরিমাণটা দেয়া আছে। তোমরা একটু এগুলো নিয়ে দেখাশোনা করবা আর কি, বইটা দেখলেই বুঝতে পারবা। আর এই এখান থেকে আর আহামরি কিছু করার দরকার নেই। এটা পরবর্তীতে সিকিউর জন্য কাজ, আমি শেষে কনসেপ্ট ক্লিয়ার করাবো। সেটা হচ্ছে যে অনুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তখন আমি ক্লটিং ফ্যাক্টরের কথা বলবো। তোমরা সবাই জানো যে ক্লোটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের কয়টা, 13টা। তার মধ্যে লাগে হচ্ছে কয়টা, 4টা। কয়টা লাগে, 4টা। 4টা আমাদের কিন্তু জানতে হবে। ক্লোটিং ফ্যাক্টর 13টা, 13টার মধ্যে হচ্ছে আমাদের 4টা হচ্ছে খুবই রক্ত জমাট বাঁধতে খুবই কাজে লাগে। কি কি মনে রাখবা, তোমরা সবাই জানো জাতীয় ছন্দ, তাই না? জাতীয় ছন্দ কি বলো দেখি, ফুল পরে, ফুল পরে, থুপ করে, থুপ করে। দেখো এই যে ফুল, ফতে মনে রাখবা ফাইব্রিনোজেন, পরে পতে প্রথ্রম্বিন, ফুলতে, হ্যাঁ হ্যাঁ, ফুল পরে থুপ করে। থুপ যেটা আছে, থুপ করে বলতে, ব্যাপারটা থুপ না বলে আমি টুপ করে বললে ভালো হইতো। তো এই যে THUP যদি ইংলিশে তোমরা বানান করো, তাহলে টিটা আগে আসতেছে না, একটু এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, টুপ করে লেই, হ্যাঁ, টুপ না লিখে দেখি টুপ করে, ফুল পরে টুপ করে। দেখো ফুল পরে টুপ, টুপ করে যেটা বললাম, তাহলে এখান থেকে তাহলে কি বললাম বলো দেখি, ফাইব্রিনোজেন, তারপরে বললাম প্রথ্রম্বিন, আর এখান থেকে থ্রম্বোপ্লাস্টিন, আর একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম প্লাস প্লাস, তাই না? ক্যালসিয়াম প্লাস প্লাস। এই যে এই 4টা জিনিস হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে, ঠিক আছে? তোমরা একটু বইটা খুলিও, এটা একটু দেখিও তো, বইটা খুলে একটু এখান থেকে একটু দেখিও। 4টা, প্রথম 4টা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এই 4টা বললে আমাদের রক্ত জমাট বাঁধার যে ক্লটিং ফ্যাক্টর 13টা আছে, তার মধ্যে 4টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা আছে সেটা আমি শেখাবো, সময় অনুযায়ী আমি শেখাই দেবো সেটাকে। ওকে, তাহলে এই যে আমাদের 1 নম্বরের যে টপিকটা আমার রক্তের, সেইটা মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারছি। এখন তোমার ধরো কিছু কাজ আছে, যেমন যে লোহিত রক্তকণিকার কাজ, দেখবা গিয়ে যে খুবই ইজি ইজি কিছু কাজ আছে। শ্বেত রক্তকণিকার কাজ, এই যে নিচ দিয়ে আমি যে এতক্ষণ ধরে কাজগুলো লিখলাম, দেখবা যে এই 6-7টা কাজই হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। বুঝতে পারছো? তাহলে এগুলো তোমাদের একটু বইটা একটু খুলতে হবে। হ্যাঁ, তোমাদের এখন তো শেষ পর্যায়ে চলে আসছো, এখন তোমাদের আর না খুলে তো কোনো উপায় নেই, তাই না? তাহলে এখন দেখো আমরা এক টপিক শেষ করলাম। তোমরা এর পরবর্তী যে ক্লাসটা পাবা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কেউ মিস করবে না, ক্লাসটা মাস্ট বি করবে। সেখান থেকে 4 থেকে 5 মার্ক, 4 থেকে 7 মার্ক পর্যন্ত কমন আসতে পারে, তাই না? সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন নিয়ে ক্লাস হবে। ওকে, তাহলে এ পর্যন্তই, আর পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে।